আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা এর 2 নম্বর পর্বে আজকে দেখব 61 থেকে 63 পৃষ্ঠার অনুশীলনী 3.1-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। পৃষ্ঠা 61, 3.4 ঋণাত্মক সংখ্যার ব্যবহার। এ পর্যন্ত আমরা ঋণাত্মক সংখ্যার ধারণা পেয়েছি। বাস্তব জীবনে এগুলো কিভাবে ব্যবহার করা হয় তা এখানে আলোচনা করা হলো। আয় ব্যয়, লাভ ক্ষতি, বৃদ্ধি হ্রাস, এগুলো আমাদের পরিচিত শব্দ। জোড়ার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত। আয়, লাভ ও বৃদ্ধি বলতে পরিমাণে বাড়ে, আবার ব্যয়, ক্ষতি ও হ্রাস বলতে পরিমাণে কমে। 5 টাকা আয়কে +5 দ্বারা চিহ্নিত করলে 7 টাকা ব্যয়কে -7 দ্বারা চিহ্নিত করা যায়। ঠিক এমনইভাবে +6 দ্বারা 6 টাকা লাভ বোঝালে -4 টাকা দ্বারা 4 টাকা ক্ষতি বোঝানো যায়। উপরে আলোচনা থেকে লক্ষ্য করি, একই জাতীয় কিন্তু বিপরীতমুখী দুটি রাশির পার্থক্য বোঝাতে একটিকে প্লাস চিহ্নযুক্ত, অপরটিকে মাইনাস চিহ্নযুক্ত হবে। প্লাস চিহ্নযুক্ত রাশিকে ধনাত্মক রাশি বা ধনরাশি এবং মাইনাস চিহ্নযুক্ত রাশিকে ঋণাত্মক রাশি বা ঋণ রাশি বলে। এজন্য প্লাস ও মাইনাস চিহ্নদ্বয়কে যথাক্রমে ধনাত্মক চিহ্ন ও ঋণাত্মক চিহ্ন বলা হয়। একটা কাজ আছে, কাজের সমাধানটা করবো এখন আমরা। নিচের শব্দযুগল সম্পর্কে ব্যাখ্যা দাও। জমা খরচ, ভরা খালি, নগদ বাকি। পাঠ্য বই 61 পৃষ্ঠা কাজের সমাধান। উল্লিখিত সবগুলোই শব্দ আমাদের পরিচিত শব্দ। প্রথম জোড়ার প্রথম শব্দটি দ্বিতীয়টি বিপরীত। জমা, ভরা, নগদ এই শব্দগুলো দ্বারা কোনো কিছু সঞ্চয় বা বৃদ্ধি করা বোঝায়। আবার খরচ, খালি ও বাকি দ্বারা ব্যয় হওয়া বা কমে যাওয়াকেই বোঝায়। 3.5 পূর্ণ সংখ্যা। মানুষের প্রয়োজনে প্রথমে 1, 2, 3... এই সংখ্যাগুলো আবিষ্কৃত হয়। এগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যার সাথে 0 নিয়ে আমরা পাই 0, 1, 2, 3... এগুলোকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। আবার -4, -3, -2, -1 এই সংখ্যাগুলো কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্র করলে আমরা কি পাই? -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4... তো এই সংখ্যাগুলি সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। পৃষ্ঠা 62। নিচে চিত্রগুলোর সাহায্যে সংখ্যাগুলো প্রকাশ করা যেতে পারে। যেমন এগুলো কি স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে 0। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যার সাথে 0 আসলে, তারপর স্বাভাবিক সংখ্যা 0 ছাড়া বাম দিকে যেগুলো থাকবে সেগুলো কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আসে সবগুলো মিলে আমরা কি পাচ্ছি? পূর্ণ সংখ্যা। এটা কি 0, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই দুইটা মিলে হচ্ছে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা এ পর্যন্ত, আর বাম দিকেটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। চারটা মিলে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। চিত্র 3, 3.6 সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন। পূর্ণ সংখ্যার অবস্থান নির্ণয়। একটি সরলরেখা অঙ্কন করে তার উপরে একটি বিন্দু 0 নেই বা ও নেই, তাহলে ও বিন্দুটি সরলরেখাটিকে দুটি অংশে বিভক্ত করে। একটি অংশ ডান দিকে এবং অপর অংশটি বাম দিকে সীমাহীনভাবে বিস্তৃত। এর ডান দিকে ধনাত্মক, বাম দিকে ঋণাত্মক ধরা হয়। ঠিক আছে, তো এখন একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে ও বিন্দু হতে শুরু করে ডান দিকে ও বাম দিকে পরপর সমান দূরত্বে দাগ দিই। এখন ও বিন্দু ডান দিকের দাগগুলোকে পর্যায়ক্রমে +1, +2, +3, +4... বা শুধুমাত্র 1, 2, 3, 4 লিখে, আর বাম দিকের দাগগুলোকে -1, -2, -3, -4... লিখে চিহ্নিত করি। এখন সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 স্থাপনের জন্য বিন্দুর ডান দিকে 2 একক দূরে বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। এই যে প্রথমে দাগ টেনেছি আমরা 0 থেকে শুরু করে 2 ঘর যেতে হবে ডান দিকে, তার মানে 0-র পরে 1 ঘর, 2 ঘর। এই যে 2 ঘরে যেটা আছে সেটাকে আমরা মার্ক করে দিলাম, বৃত্ত ভরাট করে দিলাম। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে কি 2 এর অবস্থান। আবার সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6 স্থাপনের জন্য বিন্দুর বাম দিকে 6 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। যেহেতু মাইনাস বলেছে তাই বাম দিকে যেতে হবে। বাম দিকে কয় ঘর যাব? 6 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। এই যে -6, এটাকে হচ্ছে আমরা কালো ঘরে গাঢ় গোল দ্বারা আবদ্ধ করে দিলাম। তাহলে এই বিন্দুটি হবে কি -6 এর অবস্থান। ঠিক আছে, পৃষ্ঠা 63, 3.7 পূর্ণ সংখ্যার ক্রম। রমা ও রানী যে গ্রামে বাস করে সেখানে সিঁড়ি বাঁধানো একটি পুকুর আছে। পুকুরের পার হতে নিচতলা পর্যন্ত 10টি ধাপ আছে। একদিন তারা পুকুর পাড়ে গিয়ে দেখে যে পার হতে 5 ধাপ নিচে পানি আছে।
বর্ষাকালে পানি কোথায় ওঠে তা দেখার জন্য তারা পানির বর্তমান স্তরকে 0 দ্বারা চিহ্নিত করলো। তারপর উপরের দিকে ধাপগুলোকে 1 2 3 4 5 দ্বারা চিহ্নিত করলো। বর্ষাকালে বৃষ্টির পর তারা দেখলো যে পানির স্তর 3 ধাপ পর্যন্ত উপরে উঠেছে। তো বর্ষা চলে যাওয়ার কয়েক মাস পর দেখা গেল যে পানির স্তর 0 চিহ্নের 3 ধাপ নিচে নেমে গেছে। তাহলে নিচের ধাপগুলোকে কীভাবে চিহ্নিত করা যেতে পারে? যেহেতু পানি কমেছে সেজন্য তারা নিচের দিকে মাইনাস বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যা বসানোর সিদ্ধান্ত নিল। সে অনুযায়ী 0 এর নিচের ধাপগুলোকে পরপর -1 -2 -3 দ্বারা চিহ্নিত করলো। এর কিছুদিন পর পানি আরও এক ধাপ নিচে নেমে গেল, তখন তারা ওই ধাপকে -4 দ্বারা চিহ্নিত করলো। তাহলে দেখা যাচ্ছে কি -4 কি -3 এর থেকে ছোট। অনুরূপভাবে কি বলা যায়, -5 হচ্ছে -4 এর থেকে ছোট। পুনরায় আমরা সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন করি। এটা হচ্ছে সংখ্যা রেখাটা আমাদের। তা আমরা জানি 7 হচ্ছে 4-এর থেকে বড়, এবং সংখ্যা রেখায় আমরা দেখি যে 4-এর ডানে 7 আছে, এই যে। অনুরূপভাবে 4 কিন্তু আবার 0 থেকে বড়, কারণ 0-র ডানে 4 আছে। আবার যেহেতু -3 এর ডানে 0, সুতরাং 0 -3 থেকে বড়, সেটা আমরা বলতে পারি। অনুরূপভাবে -8 এর ডানে -3 হয়, আমরা কি বলতে পারি, -3 হচ্ছে -8 এর থেকে বড়। এভাবে আমরা দেখতে পাই সংখ্যা রেখায় আমরা ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পায়, আর বাম দিকে গেলে হ্রাস পায়। অতএব কি বলতে পারি, -3 থেকে -2 বড়, তার আবার -2 থেকে -1 বড়, -1 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়। অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে আমরা -5 -4 -2 -1 0 1 2 3 4 5 ডট 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 আকারে লিখতে পারি। এরপর যেটা কাজ আছে, কাজের সমাধানটা করব। -5, 7, 8, -3, -1, -2, 1, 9 সংখ্যাগুলোকে ক্রম অনুসারে লিখো। পাঠ্য বইয়ের 63 পৃষ্ঠার কাজের সমাধান। -5, 7, 8, -3, -1, 2, 1, 9 এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজিয়ে লেখা হলো। ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড়, প্রথমে -5, তারপর -3, তারপর -1, তারপর 1 2 7 8 9। আর যদি মানের অধক্রম অনুসারে সাজাই, বড় থেকে ছোট সাজাই, প্রথমে হবে কত 9, 8, 7, 2, 1, তারপর কত আসবে, কমা হচ্ছে -1, তারপর -3, তারপর হচ্ছে -5। ঠিক আছে, তাহলে আমরা ঊর্ধ্বক্রম মধ্যক্রম দুইভাবেই সাজিয়ে এখানে উপস্থাপন করলাম। সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে লেখা হলো। তো আজকে আলোচনা এই পর্যন্তই থাকবে। আমরা আগামী ক্লাসে 64 পৃষ্ঠার অনুশীলনী 3.1-এর সমাধানগুলো করা শুরু করব। হয়তো 2-1টা পর্ব লাগবে সম্পূর্ণ সমাধানটা শেষ করতে, তারপর আবার পরের অধ্যায়ে চলে যাব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় পূর্ণ সংখ্যা এর অনুশীলনী 3.1-এর 61, 62 এবং 63 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।